ওয়েলকাম অল অফ স্টুডেন্টস অফ ক্লাসমেট পাওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আমরা যে ভিডিও সিরিজটা শুরু করেছিলাম যে পরিমিতি টপিকের ওপর, এটি হচ্ছে তার দ্বিতীয় পর্ব। তোমরা নিশ্চয়ই প্রথম যে ভিডিওটা ছিল সেটার থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছো। এখানে দেখো যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেই কোশ্চেনগুলো সমস্ত মাধ্যমিকের যে লাস্ট যে সেকশানটা থাকে, যেখানে 4x4 মার্কসের থাকে, 16 মার্কসের, যেখানে 4টি কোশ্চেন করতে হয়, সেই পার্টটাতে যাতে পুরোপুরি ফুল মার্কস তোলা যায় সেইটারই আমি চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে পরিমিতিটা যখন কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমি বীজগণিতটাকে নিয়ে আসবো, তারপরে মাঝখানে একটা জ্যামিতিরও দিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা যদি এই ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে থাকো, তো আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 90% থেকে এমনকি কমন 100% পর্যন্ত আসতে পারে। তো সেই জন্য এই ভিডিওগুলোকে খুব ভালো করে দেখে এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। ঠিক আছে? টাইম নষ্ট না করে শুরু করে দিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনের ওপর দেখো বলছে যে যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ক্ষেত্রফল দ্বিতীয় ঘনকটির ক্ষেত্রফলের কত গুণ? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এবারে পরীক্ষায় আসার জন্য। তোমরা যদি আসে কোশ্চেনটা বুঝতেই পারবে যে কতটাই ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেনে কী বলেছে, যেটা বলেছে সেইভাবেই আমি চলছি। দেখো ধরে নিচ্ছি যে দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য একক কী হচ্ছে না, এ একক। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কী ধরলাম? এ একক। তাহলে দ্বিতীয় ঘনকের একটি তলের, ওরা বলেছে একটি তল, তো আমিও লিখব একটি তলের ক্ষেত্রফল কত হবে না, একটি তলের ক্ষেত্রফল হয়ে যাবে এ স্কোয়ার বর্গ একক, যেটাকে আমি লিখছি একক স্কোয়ার। অতএব তাহলে প্রথম ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কত পেয়ে যাব না, 4a তার হোল স্কোয়ার, এত কি হয়ে যাবে একক স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? কারণ একটি তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমি কী পেয়ে যাচ্ছি 4a স্কোয়ার। তাহলে প্রথম যে ঘনকটা রয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? তার বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে না, বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে না, √4a স্কোয়ার। তাহলে কী হয়ে গেল 2a, এত একক হয়ে যাচ্ছে, কারণ বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তাহলে √ আমায় করতেই হবে। এইবারে কি হচ্ছে, দ্বিতীয় ঘনকটার আমি ঘনফলটা আমি বার করে নিচ্ছি। তাহলে দ্বিতীয় ঘনকের ঘনফল, যেটাকে আমরা বলি ভলিউম, ঘনফল কী হয়ে যাচ্ছে না, এ ধরা আছে, তাহলে a³ ঘন একক কী হয়ে যাবে, a³ ঘন একক, a³ হয়। তাহলে প্রথম ঘনকের তাহলে ঘনফল কত হয়ে যাবে না, এর কত বাহুর দৈর্ঘ্য 2a, তাহলে 2a তার হোল কিউব, এত কী হয়ে গেল ঘন একক। তাহলে কী দাঁড়াচ্ছে 8a³ ঘন একক। এতটা ঠিক আছে? তাহলে এই দেখো এখানে a³, আর দেখো এখানেও a³, তাহলে কী হচ্ছে, প্রথম ঘনকের ক্ষেত্রফলটা কি হবে 8 গুণ হয়ে যাবে কার না, দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফলের থেকে, দ্বিতীয় ঘনকের ঘনফল থেকে কী হয়ে যাবে, দ্বিতীয় ঘনকের ঘনফল থেকে 8 গুণ হয়ে যাবে। তোমরা কি লিখবে 8 গুণ, পুরোটাকে লেখার পর লিখে দেবে 8 গুণ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বহুবার আমি দেখেছি, তো সেই জন্য এই কোশ্চেনটা ভালো করে কিন্তু করে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, দ্বিতীয় নম্বর কোশ্চেনে। দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলেছে একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ দিয়েছে। ঠিক আছে, তো ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্য দেখো দিয়ে দিয়েছে। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এবং নলটির সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা দিয়ে দিয়েছে এত বর্গ সেমি, তাহলে বলেছে নলটির দৈর্ঘ্য কত। তো দেখা যাক সেকেন্ড নাম্বার কোশ্চেন। ধরি কি ধরছি যে নলটির দৈর্ঘ্য, ফার্স্টেই ধরে নেবো কি নলটির দৈর্ঘ্য কী হয়ে যাবে 8 সেন্টিমিটার, ধরে নিলাম 8 সেন্টিমিটার। আমাকে 12 করতে দিয়েছে নলটার দৈর্ঘ্য, তো নলটার দৈর্ঘ্য ধরে নিলাম। এবারে কি হচ্ছে, বাইরের দিকের ক্ষেত্রফল বার করব, আবার ভেতরের দিকের ক্ষেত্রফল বার করব। তাহলে বাইরে তোমরা লিখবে যে নলটির বাইরের দিকের ক্ষেত্রফল, আমি একটু তাড়াতাড়ি করছি, যে বাইরের দিকের ক্ষেত্রফল কী হয়ে যাবে
2πr/h হয়। তো 2π r এর ভ্যালু কত দিয়েছে 5 আর h তো আমি জানি না, তাহলে এত কি হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখে নাও 10πh সেন্টিমিটার তার হোল স্কোয়ার। আচ্ছা ভিতরের দিকেরটাও বার করে নিই। ভিতরের দিকের ক্ষেত্রফল কত বেরোবে না 2π ইন্টু আর, দেখো আর বলে দিয়েছে 4 ইন্টু এইচ, এত সেন্টিমিটার স্কোয়ার কত হবে 8πh সেন্টিমিটার স্কোয়ার। হলো, এটা আমার বেরিয়ে গেল। এইবার আমি কি করব, এই যে নল দুটো আছে এদের যে বলয়াকৃতি হয় নলটা, নল কীরকম হয় ফাঁপা নল, ধরে নাও এরকম একটা, আবার এরকম এরকম পুরোটা আছে, আবার ভেতর দিকেও তো রয়েছে না, ভেতর দিক আর বাইরের দিক এরকম থাকছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে বড়টা যেটা বাইরেটা সেটা ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল আর, আর ভেতরটা ধরে নিচ্ছি স্মল আর, দুটোই রেডিয়াস। তাহলে আমি এখানে কি লিখছি যে নলটির দুটি বলয়াকৃতি, নলটির দুটি বলয়াকৃতি অংশের ক্ষেত্রফল, এইভাবে লিখবে অংশের ক্ষেত্রফল কি হবে না ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো উপরেও পাই আর স্কোয়ার নিচেও পাই আর স্কোয়ার, তাহলে বাইরেটা ধরছি কিন্তু উপরে পাই আর স্কোয়ার নিচে পাই আর স্কোয়ার কত হয় 2π আর স্কোয়ার, আবার ভেতরটা তো 2π আর স্কোয়ার, তো 2πটা কি দুটোর থেকেই কমন, আর বাইরে বড়টার কত হবে 5-এর, তো 5 দিয়েছে তো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে এত কি হয়ে যাচ্ছে সেমি স্কোয়ার। এবারে কি হয়ে যাচ্ছে না 2π, এবার যদি 5 স্কোয়ার মানে 25 আর 4 স্কোয়ার কত হচ্ছে 16, মাইনাস করে দাও কত হয়ে যাচ্ছে 8, তাহলে এখানে কি হচ্ছে ইন্টু নয় এত সেমি স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 9 × 2 18π সেমি স্কোয়ার, কত দাঁড়ালো 18π সেমি স্কোয়ার। এইবার আমি কি করব, আমাকে এবারে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তো আমি ওই ক্ষেত্রফল ধরে করছি, মনে রাখবে কত বেরোলো 19π, ঠিক আছে। এবার আমি কি লিখব, প্রশ্নানুসারে কি হবে না, ফার্স্টে কি বেরিয়েছিল আমাদের 10πh, তো 10πh প্লাস তারপরটাতে বেরিয়েছিল 8πh প্লাস তারপরটাতে কত বেরোলো 18π, সবগুলোকে মিলিয়েই তো সমগ্রতলের ক্ষেত্রফল হলো, এত আমাকে বলে দিয়েছে। কি করব এখান থেকে পাইটা কমন নিই না, তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 18, এদিকে হয়ে গেল h প্লাস এদিকে হয়ে গেল 18 ইকুয়ালস টু 1188। এবার দেখো কী করছি, আমি কি করব পাইটা 22/7 ইন্টু 18h প্লাস এদিকে হয়ে গেল 18 ইকুয়ালস টু কত 1188, ওর 18h প্লাস এদিক দাঁড়ালো 18, তাহলে ওটাকে লিখে নাও 18h প্লাস 18 ইকুয়ালস টু 1188 ইন্টু 7/22, ওর 18h ইকুয়ালস টু, যদি কাটাকুটি করি আমি এই পুরোটাই কাটাকুটি করি যদি, তাহলে বলবে 387 আর মাইনাস এদিক থেকে চলে যাবে 18, ওর 18h ইকুয়ালস টু যদি মাইনাস করো তাহলে কত দাঁড়াচ্ছে 360, ওর h ইকুয়ালস টু কত হচ্ছে 360 হোল ডিভাইডেড বাই 18 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 20, তাহলে হাইট কত হয়ে গেল 20 সেন্টিমিটার, হাইট কত হয়ে গেল 20 সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পারলেন সেকেন্ড নাম্বার কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু। দেখো থার্ড নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। থার্ড নাম্বার কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনের ওপর এসছে। থার্ড নাম্বার কোশ্চেনে বলেছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই জল 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলো। মাথায় রাখবে চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলে কতগুলি বোতলের প্রয়োজন। ধরে নি যখনই ফার্স্টে এই ধরনের এরকম কোশ্চেন দেবে ফার্স্টেই ধরে নেবে যে ধরি এক্সটি বোতলের প্রয়োজন। কতগুলো বোতলের প্রয়োজন এক্সটি বোতলের প্রয়োজন। এইবারে কি করব না অর্ধ গোলাকৃতির যে পাত্রের আয়তন সেটা কি হয় এক্ষুনি আমরা দেখলাম, আগের ভিডিওতেও আমি বোধহয় একটা কোশ্চেন ছিল এরকম, আমি বলেছিলাম যে অর্ধ গোলাকৃতি পাত্রের ক্ষেত্রফল কত হবে না ক্ষেত্রফল হয়ে যাবে 2/3πr3। আচ্ছা আর এর ভ্যালু দেখো দিয়ে দিয়েছে 9, তাহলে 9 তার হোল কিউব এত সেন্টিমিটার কিউব।
এবারে একে কিছু করছি না, এখন রেখে দিচ্ছি। বোতলের ব্যাসার্ধ দেখো দিয়ে দিয়েছে, তাহলে বোতলের ব্যাসার্ধ ইকুয়ালস টু কত হবে না 3/2 এত সেন্টিমিটার হবে। আচ্ছা, এবারে প্রত্যেকটা বোতলের তাহলে আয়তন কত হবে না, প্রতিটি বোতলের আয়তন কত হয়ে যাবে না পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কত 3/2 তার হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু এইচের ভ্যালু কত 4 এত সেন্টিমিটার কিউব। চলে এসো প্রশ্নানুযায়ী ওই অর্ধগোলাকৃতির যে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙের যে বোতলটাতেই আমাকে ভর্তি করতে হচ্ছে, তাহলে আমি এখানে কি করব, পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস ইন্টু এক্স, কারণ এক্স খানা বোতল, ইকুয়ালস টু কত হয়ে যাবে 2/3 পাই ইন্টু 9 কিউব। এবার দেখো কী করছি, পাই কেটে গেল, দেখো এখানে কী করছি 3 3 যা 9 আর 2 2 যা 4 ইন্টু এক্স ইন্টু 2/3 ইন্টু 9 ইন্টু 9। দেখো 4 4 কেটে গেল, দেখো এই সাইডের 9 এই সাইডের 9 কাটতে পারি। আচ্ছা 3 দিয়ে 3 যা 9, তাহলে এক্স ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 54। এতগুলো 54 খানা আমার বোতল লাগছে, এত টি বোতল লাগছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, ফোর্থ নাম্বার কোশ্চেন দেখো ফোর্থ নাম্বার কোশ্চেন কি বলছে, দেখো বলছে 13 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রস্থ একটি ছাদের জল বের হওয়ার নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টির পর দেখা গেল যে ছাদে 7 সেন্টিমিটার গভীর জল দাঁড়িয়ে গেছে। যে নলটি দিয়ে জল বের হয় তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেন্টিমিটার, চোঙাকারে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়। নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে নির্ণয় করো। তাহলে এইরকম ধরনের যখন কোশ্চেন দেবে না, তখন ফার্স্টে কি করতে হবে, যে জলের পরিমাণটা ফার্স্টে দেখে নাও। তো আমি লিখে নিচ্ছি যে ছাদে জমে থাকা বা জমা জল যাই লেখো, জমে থাকা জলের পরিমাণ কত না, জমে থাকা জলের পরিমাণ ইকুয়ালস টু কত হবে না, দেখো বলে দিয়েছে 13 মিটার দীর্ঘ, তাহলে 13 দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো 11 মিটার প্রশস্ত, ওটাও বলে দিয়েছে। আরেকটা দেখো 7 সেন্টিমিটার গভীর জল জমে গেছে, তাহলে দেখো সেন্টিমিটার দিয়েছে, এই দুটো দেখো মিটারে দিয়েছে, তাহলে আমি কী করবো, ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবো, ওটাকে মিটারে কনভার্ট করে নেবো, তাহলে ডিভাইডেড বাই কী হয়ে যাবে, এত মিটার কিউব। রেখে দাও। দেখো এবারে কি বলছে, জল বের হওয়ার যে নলটা তার দেখো ব্যাসার্ধ দিয়ে দিয়েছে তোমাকে, তার ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধটা বার করে নিচ্ছি। তাহলে জল বের হওয়ার নলটির ব্যাসার্ধ কত না, নলটির ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে 7/2, এত কি হচ্ছে সেন্টিমিটার, এটাকে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি, তাহলে 7/200 এত মিটার হয়ে গেল। এইবারে লিখে নিচ্ছি যে ধরি ওরা আমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, যে কতক্ষণ, তাহলে নিশ্চয়ই সময় জিজ্ঞেস করেছে, তাহলে সমস্ত জল বেরিয়ে যেতে x মিনিট সময় লাগবে। ঠিক আছে, x মিনিট যদি সময় লাগবে। এবার চলে আসো প্রশ্ন অনুযায়ী, তাহলে কি হচ্ছে, পাই এমনি ফর্মুলা কী হয়, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, এই যে জল যে নলটা দিয়ে বেরোচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তো এইচটাকে আমি ধরে নিচ্ছি এখানে, এইচ মানে কি 200, এইচ মানে কত 200, তোকে লিখেই দিয়েছে চোঙাকৃতি মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বার করে। ঠিক আছে, আর কত মিনিট সময় লাগবে ইন্টু এক্স ইকুয়ালস টু 13 ইন্টু 11 ইন্টু 7/100। এই কোশ্চেনটা কিন্তু এখানে একটুখানি ঘোরানো ধরনের দিয়েছে। ঠিক আছে, তাহলে এবারে আমি কি করব, এখান থেকে আমি কি করছি 22/7 ইন্টু 7 ইন্টু 200 ইন্টু ওপরেও আবার কত হচ্ছে ইন্টু 200 ইন্টু এক্স ইকুয়ালস টু 13 ইন্টু 11 ইন্টু 7/100।
এবার দেখো কী হচ্ছে, এখানে 200 200 ডাইরেক্ট কেটে দিচ্ছি, এখানে দেখো একটা জিরো দুটো জিরো কেটে গেলো, এখান থেকেও দুটো জিরো কেটে দাও। আচ্ছা এখান থেকে দেখো 11 2 22, আচ্ছা 7 কেটে দিলাম, দেখো আর কিছু কাটছে, আর দেখো দেখো এখান থেকে 2, আর এই দেখো নিচের থেকে এখানে 2, তাহলে অনেকগুলো কেটে গেল। ইকুয়ালস টু কী হচ্ছে, এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে দেখো এখানে 7, আর এখান থেকে দেখো 7 কেটে গেলো, তো সবই তো কেটে গেলো, শুধু বেঁচে থাকলো কি 13, তাহলে 13 মিনিট সময় লাগবে। কত মিনিট সময় লাগবে? 13 মিনিট সময় লাগবে। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এইটা, এই ধরনের কোশ্চেন দেওয়ার চান্স আছে। তো সেই জন্য আজকে এই 4টে কোশ্চেন করালাম, আর এই 4টে কোশ্চেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? সেই জন্য এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ঘরে প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশানে লেখো, আমি অবশ্যই তার অ্যান্সার দেবো। বারবার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে এসেছি। আমি এই ভিডিওটাকে কন্টিনিউ করছি শুধুমাত্র এটা পরিমিতির জন্য। মাঝখানে আমি কী করব, মাঝে মাঝে বীজগণিতটাও পুরোটা কমপ্লিট করব, এর সাথে সাথে জ্যামিতি পোর্শনটাকেও কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর একটা ক্লাসে বসবো যেখানে শুধুমাত্র আমি যে ওই 2 নম্বরের কোশ্চেনগুলো যেগুলো দেয়, সত্য মিথ্যারা বলছি না, সত্য মিথ্যা তোমরাও করে নিতে পারবে, যে 2 নম্বরের কোশ্চেনগুলো দেয় অনেক সময় MCQ দেয়, সেইগুলো করিয়ে দেবো। যখন ম্যাথটা মোটামুটি শেষ হয়ে আসবে, তারপরে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি, যেটা তোমাদের এই বিজ্ঞানটা বলা হয় পদার্থবিজ্ঞান, সেই বিজ্ঞানেরও কোশ্চেন আমি সিরিজ দিয়ে দেবো। তোমরা দয়া করে ভিডিওগুলো দেখো, অত্যন্ত উপকৃত হবে। তোমরা পরীক্ষা দিয়ে আসার পর নিজেরাই বুঝতে পারবে যে এগুলো দেখেছিলাম বলে অনেকটা আমাদের ইজি হয়েছে, ঠিক আছে? তো সেই জন্য এখানেই আজকে ভিডিও শেষ করছি, আর লম্বা করছি না ভিডিওটাকে। এই ভিডিওটা যদি সত্যি খুব ইনফরমেটিভ লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।